24 ফেব্রুয়ারি 1978 ক্যালিফোর্নিয়ার ইউবা কান্ট্রি থেকে 5 বন্ধুর গ্রুপ, যার মধ্যে জ্যাক, উইলিয়াম, জ্যাক মাদ্রুকা, টেড এবং গ্যারি। তারা প্রিয় মাস ন্যাশনাল ফরেস্টের পাহাড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তদন্ত করে কোনো খোঁজ না পেলে জুন মাসের বরফ গলার পর নৃশংস মৃতদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তবে গ্যারিকে কোনো দিনও পাওয়া যায়নি। এই ঘটনাটি পৃথিবীর কাছে আজও রহস্যময়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিলিজ হয় দি রিচুয়াল নামের এই মুভিটি। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। 5 বন্ধু লুক, ফিল, রব, হাস, টম অনেকদিন পর একসাথে হয়েছে, তাই একটি বারে বসে প্ল্যানিং করছে ট্রিপের। সবাই যে যার মতো জায়গা সিলেক্ট করছে। রব সুইডেনের পাহাড়ে হাইকিং এর জন্য যেতে বললে তেমন কেউ রাজি হয় না, তাই আড্ডা অনেকক্ষণ চলতে থাকে। লুক ও রব সেখান থেকে বেরিয়ে একটি ওয়াইন শপে একটি বোতল নিতে গিয়ে দেখতে পায় ওয়াইন শপের মালিক বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। সব বুঝে ওঠার আগেই কয়েকটি গুন্ডা ভেতর থেকে বেরিয়ে আসে। এটা দেখে তারা বুঝতে পারে দোকান হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝে লোক সাইডে লুকিয়ে পড়লে ওরা রবের থেকে ওয়ালেট এবং ওয়েডিং রিং দিয়ে দিতে বলে। রব ওয়ালেট দিয়ে দিলেও রিংটি সে কোনোভাবেই দিবে না। একজন হঠাৎ করে রবের উপর আঘাত করে রবকে মেরে ফেলে। তখন হঠাৎ লোক জেগে উঠলে তার ঘোর কাটে। এই ঘটনাটি এখনও তাকে দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে বেড়ায়। বন্ধুকে বাঁচানোর জন্য সাহস নিয়ে যদি আগে বেরিয়ে আসতো তাহলে হয়তো এমনটি হতো না। যার কারণে সকল বন্ধুদের মধ্যে লোক সবচেয়ে নিজেকে দোষী ভাবে। সকল বন্ধুরা কয়েক মাস পর রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনের একটি পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ রবের ওখানে যাওয়ার ইচ্ছা ছিল। বন্ধুরা ট্রাভেল করে একটি উঁচু স্থানে রবের উদ্দেশ্যে ওয়াইন উৎসর্গ করে। বন্ধুদের মধ্যে হাস লোককে বোঝায়, যা হয়েছিল তার জন্য তুই দায়ী না। তবে মনকে বোঝানো অতটা সহজ ছিল না। তারা আজকে রাতে এখানে থেকে সকালে যাত্রা শুরু করবে বলে ভেবেছিল, কিন্তু সকাল উঠতেই প্রচণ্ড বৃষ্টির পর কোনো রকমে সব কিছু গুছিয়ে তারা রওনা দেয়। মাঝ রাস্তায় ড্রমের পায়ে আঘাত লাগলে তারা সিদ্ধান্ত নেয় তারা পাহাড়ে না উঠে জঙ্গল দিয়ে যাবে। ঠিক সেই মতো জঙ্গলের রাস্তায় কিছুটা ঢুকতেই সবাই চমকে ওঠে। সামনে বড় গাছের উপর একটা বন্য পশুর লাশ ঝুলছিল। কেউ মাঝখান থেকে সেটাকে বীভৎসভাবে ছিঁড়ে ফেলেছে। নিচে পড়ে আছে শরীরের কিছু অংশ। এমন কাজ কোনো ভাল্লুক বা কোনো পশুর করার কথা নয়। শরীর থেকে এখনও টাটকা রক্ত পড়ছে, অর্থাৎ মৃত্যুটাও খুব একটা বেশি সময় হয়নি। ওরা ব্যাপারটাই বেশি মাথা না ঘামিয়ে সামনে হাঁটা শুরু করে। আকাশে আবার মেঘ জমছিল। কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়, সাথে বিদ্যুৎ চমকানি আর মেঘের গর্জন। তারা সিদ্ধান্ত নেয় এখানে তারা তাঁবু বিছাবে। কিন্তু লোকের চোখ যায় সামনে গাছগুলোর দিকে। গাছে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। তার পাশে তারা একটি পরিত্যক্ত ঘর দেখতে পেলে তারা দরজা ভেঙে ওখানে থাকার সিদ্ধান্ত নেয়। লোকের হঠাৎ মনে হয় জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে গেল। হয়তোবা মনের কোনো ভুল। তবে রহস্য শুধু বাইরে নয়, ঘরের ভিতরে। দেওয়ালে ঝুলছে গাছে থাকা ওই চিহ্নগুলো। জায়গাটা খুব একটা ভালো লাগছে না। আচমকা চিলেকোঠা থেকে একটা চিৎকার আসে। তারা অনেক হন্তদন্ত হয়ে উপরে এসে দেখে খড় দিয়ে বানানো মাথাবিহীন এক অদ্ভুত কাঠামো। তার 2 হাতে ধরা শিংয়ের মতো কিছু জিনিস, পাগুলো কোনো পশুর মতো। বাইরে অনেক অপার্থিব আওয়াজ এবং ভিতরে অলৌকিক মূর্তি। তবে বৃষ্টির মধ্যে ঘুম নষ্ট করে কোনো লাভ নেই। তারা সকলে ঘুমিয়ে পড়ে। রাতে আরও বেশি বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো বেড়েই চলেছে। আচমকা একটা বিদ্যুতের আলো থেমে যায়। লোক বাইরে তীব্র আলো দেখে দরজা খুলতেই সে দেখে সেদিনের ওয়াইন শপে পৌঁছে গেছে। হঠাৎ দমকা আওয়াজে হুঁশ ফিরে আসলে দেখতে পায় বুকের মাঝে 3টি গর্ত। কি কারণে, কিভাবে হলো, কোনো উত্তর নেই। হাঁসের চিৎকার শুনে ভেতরে আসলে দেখে সে দুঃস্বপ্ন দেখে টয়লেট করে ফেলেছে। টব অদ্ভুত ভঙ্গিতে বসে কি সব বলছে, আর উপরে খড়ের মূর্তির সামনে ফিল উলঙ্গ অবস্থায় পুজোর ভঙ্গিতে বসে। লোক হতভম্ব, তাকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আর এই বিষয়ে কেউ কোনো কথা না বলে সকালবেলা বাইরে বেরিয়ে দেখতে পায় সকল গাছে সেই অদ্ভুত কিছু চিহ্নই ভরে গেছে। তারা গহীন জঙ্গলের রাস্তা ধরে হেঁটে চলল। যত দূর যাচ্ছে সব কিছু ততই রহস্যময় লাগছে। তারা সামনে আবারও ওই রকম একটা ঘর দেখতে পায়, কিন্তু তাদের আর ঢোকার সাহস হয় না। এদিকে পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় ডম বসে পড়ে। লোক তাদেরকে বিশ্রাম করতে বলে উপরে যায় রাস্তা খোঁজার জন্য। জঙ্গলের এদিকটা যেন আরও নিস্তব্ধ, শুধু পাখিদের আওয়াজ। লুকের নজর যায় সামনের গাছগুলোর দিকে। মনে হলো বিশাল একটা কিছু একটা বিকট আওয়াজ করে চলে গেল। লুক আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বন্ধুদেরকে এসে বলে, কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে না চাইলে লুক তার বুকের ক্ষতটি দেখিয়ে বলে, এটার কোনো উত্তর জানা আছে কারোর? রবের মৃত্যুর জন্য লুককে দোষারোপ করলে এক পর্যায়ে ব্যাপারটি হাতাহাতি পর্যায়ে চলে আসে।
হাঁস তাদের বোঝায় কঠিন পরিস্থিতির মধ্যে সবার উচিত একে অপরের পাশে থাকা। চারিদিকে অনেক বিপদ, তাই এই সময় মাথা ঠান্ডা করে প্ল্যানিং করে আগাতে হবে। আরও কিছুটা পথ যাওয়ার পর মাটি খুঁড়ে একটি পুরনো তাঁবু উদ্ধার করে, যার মধ্যে ছিল একটি পরিবারের ছবি সহ অ্যানা অ্যারিক্সার নামের একটি ক্রেডিট কার্ড, যেটা 1984 সালে এক্সপায়ার্ড হয়ে গেছে। অর্থাৎ এই জঙ্গলেই মৃত্যু হয়েছে, না হলে হারিয়ে গেছে। সকলের মনে গভীর ভাবনার সাথে নেমে আসলো আরও একটি সন্ধ্যা। তাঁবু আজ এখানে লাগানো হলো, খাবারও আর খুব একটা বেশি নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে 2-1 দিনের মধ্যে অনাহারে মরতে হবে। হাঁস লোককে সাইডে এনে বলে, ড্রমের পায়ের অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের মধ্যে তোরই একটু অভিজ্ঞতা আছে, তাই তুই দরকারি জিনিসপত্র নিয়ে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে আমাদের জন্য ফিরে আসিস। এরপর সবাই ঘুমিয়ে পড়েছে। লোক বসে বসে চিন্তা করছে। আচমকা জঙ্গলের ভেতর থেকে ভারী পায়ে কারোর হেঁটে আসার আওয়াজ হলো। তাঁবুর চেন খুলে লোক বেরিয়ে আসতে দেখলো আবার সেই ওয়াইন শপ। সামনে থাকা গুন্ডাগুলো রবের উপর আঘাত করতেই এক ঝটকায় লোকের ঘুম ভেঙে যায়। ফিল উচ্চস্বরে চিৎকার করছে আর বলছে একটি বিকট ছায়া নাকি হাঁসকে তুলে নিয়ে গেছে। তারপর জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন রকম গর্জন সাথে হাঁসের মরণাপন্ন আওয়াজ ভেসে আসে। একটু পরে সব শান্ত হয়ে যায়। সবাই মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু হাঁস কোথাও নেই। ডম তাদেরকে তাঁবুর কাছে ফিরে যেতে বলে, কারণ সব দরকারি জিনিসপত্র হারিয়ে গেলে তারা আর জঙ্গল থেকে বেরোতে পারবে না। ডমের কথা শুনে সবাই ফিরে এসে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অল্প আলো ফুটতে তারা বেরিয়ে পড়ে হাঁসকে খুঁজতে। সামনে গিয়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ে। সামনে বড় গাছটায় ঝুলে আছে হাঁসের দেহ। নৃশংস এমন বন্ধুর মৃত্যু চোখে দেখা যায় না। হাঁসের বউ বাচ্চাকে কি জবাব দেবে ওরা? অবশেষে ডোমের কথায় হাঁসকে গাছ থেকে নামিয়ে কোনো রকমে দাফন কাজ সেরে এগিয়ে চলল বাঁচার আশায়। এতক্ষণে তারা বুঝে গিয়েছে রাতে তারা যে স্বপ্নগুলো দেখছিল এখন সেগুলো বাস্তবে হচ্ছে। কয়েক ঘন্টা চলার পর তারা জলের সন্ধান পেয়ে তৃষ্ণা নিবারণ করে। লোক খেয়াল করে ভেজা মাটির উপর অদ্ভুত গোল গোল একাধিক পায়ের ছাপ, যেটা ক্রমশই জঙ্গলের ভিতর চলে গেছে। তারা ওই পথ ধরে আস্তে আস্তে দক্ষিণের দিকে এগোতে থাকে। তবে এইভাবে আর কতক্ষণ? শরীর দুর্বল। লোক উপরে উঠে আসলে ওই দূরে দেখতে পায় দূরের জঙ্গলে জ্বলতে থাকা মশালের আলো। লোক দুজনকে নিচে বলতে আসলে হঠাৎ আচমকা ফিলকে এক অদৃশ্য শক্তি তুলে নিয়ে যায়। আগের মতো সেই ভয়ঙ্কর আওয়াজে জঙ্গল কেঁপে উঠল। লোক ছুটে পালাতে গেলে মাথায় আঘাত লাগলে এক ঝটকায় রবকে দেখতে পায়। জ্ঞান ফিরলে পরে দেখতে পারে ফিলের রক্তে মাখা জামাকাপড়। ডম আর লুক একটি গাছের গুড়ির পিছনে লুকিয়ে পড়ে। যেভাবে হোক তাদেরকে জঙ্গল থেকে পেরিয়ে বসতিদের পর্যন্ত পৌঁছাতে হবে। আর দেরি করা যাবে না। দুজনে একে অপরকে ধরে দৌড়াতে থাকে। কোনো মতে জঙ্গল পার করে বস্তির মধ্যে প্রবেশ করতেই চমকে ওঠে আবার, কারণ পাশের গাছটায় ফিলের বডি ঝুলছে। প্রচণ্ড জোরে চিৎকার করে সামনে থাকা ঘরের মধ্যে ঢুকতেই দেখে সামনে এক অদ্ভুত আকৃতির কেউ একজন বসে। তার লাঠির আঘাতে তারা জ্ঞান হারায়। কতক্ষণ পর জ্ঞান ফিরেছে তারা কেউ জানে না, শুধু দেখলো ওদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসছে এক অদ্ভুত চিৎকার। লোক কাঠের ফাঁকা দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে। লোক দেখতে পায় বাইরে কিছু লোক কাঠ দিয়ে কিছু একটা তৈরি করছে। এরপর তারা কাঁচের শিশি ব্যবহার করে নিজেকে মুক্ত করতে গেলে ঘরে দুজন লোক এবং একটি বয়স্ক মহিলা প্রবেশ করে। এরা কে কি চায় কিছুই জানে না। এরপর মহিলাটি তার বুকে ওই একই ক্ষত দেখায়। তার মানে যা হচ্ছে সেই সব সম্পর্কে এরা সবাই অবগত। তারা ডমকে জল না দিয়ে ওই দুজন লোককে বলল তাকে তুলে নিয়ে যেতে। তারপর ডমকে নৃশংসভাবে মারতে শুরু করে। ইতিমধ্যে একটি মহিলা এসে লোককে বলে তারা বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কথাটা শুনতে লোক জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে ডমকে বিধ্বস্ত অবস্থায় রেখে যায়। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। ডম জানায় সেদিন আমার দুঃস্বপ্নের বিষয়ে আমি কাউকে কিছুই বলিনি, কারণ বিশ্বাস করিনি ওটা কখনো সত্যি হবে। স্বপ্নে দেখেছিলাম কিছু অজানা লোক কোনো একটি দেবতার উদ্দেশ্যে আমাকে বলে দিচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছে আমার বউ মেরি। আমি আর কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছিল। আমাকে বাঁচানো আর সম্ভব নয়। আমি চাই তুই এই বংশ জ্বালিয়ে নির্বংশ করে শহরে ফিরবি। লোক অনেক সাহস জোগানোর চেষ্টা করে, কিন্তু ডম যা বলেছিল তাই হয়। কয়েকজন লোক তাকে কাঠের সাথে ঝুলিয়ে দিল। ডম দেখে সামনে জঙ্গলের প্রতিটা গাছে একটি করে মৃতদেহ ঝুলছে, অর্থাৎ এটিই তার নিয়তি। গহীন জঙ্গলের বুক চিরে নেমে আসছে অন্ধকার। সবকিছু মনে হচ্ছে তার আগমনের প্রস্তুতি। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে সেই ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে। সবাই ভয়ে কাঁপছে, কারোর সাহস নেই মাথা তুলে দেখার। জঙ্গলের বড় বড় গাছগুলো একে একে ভেঙে যেতে থাকে।
তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে ডমের বউ মেরি। ডম রীতিমতো অবাক। মেরি কাছে এসে মুখটা জড়িয়ে ধরতেই চোখের মনে দুটো ক্রমশই সাদা হয়ে আসতে থাকে। তখন দেখা যায় তাকে যে ধরে আছে ও মেরি নয়, বরং এক অদ্ভুত আকৃতির জীব। লম্বা হাত, মুখ ভালো দেখা যাচ্ছে না, বিশাল আকৃতির এই জীব ডমকে তুলে গাছের সাথে সবচেয়ে উঁচু ডালে বুকটা চিরে ঝুলিয়ে দিল। কাঠের ঘরের ফাঁকা দিয়ে কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর দৃশ্য লোক দেখছে। সে কি করবে কিছু ভেবে পায় না। লোক তার হাতের বুড়ো আঙুল ভেঙে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করে বেরোতেই যাবে, ঠিক তখনই রুমে ওই মহিলাটি চলে আসে। লোক ভাঙা গলায় তাকে জিজ্ঞাসা করে, ড্রামের দেহটাকে গাছ থেকে নামানো হবে না? মহিলাটি হেসে জানায়, এটি প্রাচীন দেবতা ইউটেনের উদ্দেশ্যে ছোট্ট বলি। সুইডেনের জঙ্গলে এই প্রজাতি ইউডেনের পূজা করে এবং তার নাম মুখে আনা পাপ। প্রতি বছর জঙ্গলে আসা গ্রুপদের থেকে একজন করে বেছে নেয় যাতে তারা পুজো করে। যার মধ্যে সবচেয়ে দুঃখ অনুতাপবোধ বেশি থাকে, ইউটেন তাকেই চয়েস করে। এই ক্ষেত্রে লোক রবের মৃত্যুর জন্য নিজেকে সবচেয়ে বেশি দোষী মনে করত। ফলে মনের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব চলতে থাকে। মেয়েটি বলে, তুমি যদি নত হয়ে পুজো না করো তবে তোমাকেও একইভাবে মেরে ফেলা হবে। মহিলাটি ওখান থেকে চলে যাওয়ার পর লোক বেরিয়ে আসার সময় গোংরানোর আওয়াজ শুনতে পায়। মশাল হাতে নিয়ে ভেতরে ঢুকেই চমকে ওঠে। ওখানে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে একাধিক জীবন্ত লাশ। তারা না মরে এক অদ্ভুত অবস্থায় বেঁচে রয়েছে। লোক এরকম অবস্থা দেখে তাদের আত্মার শান্তি কামনা করে ওই দেহগুলোতে আগুন ধরিয়ে দেয়। ওই বয়স্ক মহিলাটিকে মেরে সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে যাচ্ছে অশুভ শক্তির আধিপত্য। আগুন যখন প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে তখন জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে ইউটেন। সবাই তখন মাথা নিচু করে বসে পড়ে। আসলে সব জীবন্ত লাশ পুড়িয়ে দেওয়ার জন্য শয়তানটি ক্ষেপে উঠেছে, তাই একে একে সবাইকে নৃশংসভাবে হত্যা করতে থাকে। লোক ঘর থেকে একটি অস্ত্র হাতে নিয়ে সামনের সমস্ত বাধা পেরিয়ে আসলে সে প্রথমবারের মতো ইউটেনের সম্পূর্ণ রূপ দেখতে পায়। লোক পলকবিহীন চোখে নৃশংসভাবে হত্যা করা দৃশ্য দেখছে। লোক ইউটেনের দিকে বন্দুক ধরে একটি গুলি করলেও কিছুই হয় না। ঠিক তখনই ইউটেন গর্জন করে লোককে তাড়া করতে থাকে। লোক তখনই দেখতে পায় সেদিন রাতের ওই ওয়াইন শপ। ঠিক তখনই ইউটেনের এক ধাক্কায় আশ্রে পড়ে লোক। ইউটেনের গর্জন করে নিজের আধিপত্য প্রদর্শন করে। লোক মাথা নিচু করে রয়েছে। তারপর পাশে পড়ে থাকা একটি কাটারি দেখে সুযোগ বুঝে একটা কোপ ইউটেনের মুখে বসিয়ে দেয়। তারপর লোক প্রাণপণভাবে দৌড়াতে শুরু করে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে শুধু দৌড়িয়ে যাচ্ছে। একসময় লোক জঙ্গলের বাইরে চলে আসে। আর অদ্ভুত বিষয়, ইউটেন এখানে এসে থেমে যায়। সে কিছুতেই এপারে আসছে না, অর্থাৎ ইউটেনের আধিপত্য এবং অভিশাপ নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ। লোক ওর দিকে তাকিয়ে সমস্ত দুঃখ কষ্টের বাধা পেরিয়ে জোরে চিৎকার করতে থাকে। মনে জমিয়ে রাখা এতদিনের অনুতাপ নিমিষে শেষ করে চিরজীবনের মতো সে বেরিয়ে আসতে পেরেছে। ইউটেনও লোককে লক্ষ্য করে হুঙ্কার তো করলই বটে, কিন্তু লোক আজ জঙ্গলের অভিশাপ জয় করে সভ্য সমাজে ফিরে আসতে সক্ষম হয়েছে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এই মুভিটি এক্সপ্লেন করার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমার কণ্ঠে মুভিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেন করার জন্য জানাবেন। আমি সাফওয়ান সাইদ, সবাইকে ধন্যবাদ।